প্রতিটি দিনের সাথে সাথে তাল মিলিয়ে শাশুড়ির মুডও পরিবর্তন হয়। পরের দিন সকাল সকাল রান্নাবান্না করার জন্য যখন ও কিচেনে আসে, শোনো বৌমা, গ্যাস শেষ হয়ে গেছে, তাই রান্নাটা তোমাকে কাঠের উনুনে করতে হবে। কেন মা, ডবল সিলিন্ডার তো ছিল, ওটা কোথায়? ওটা আছে, সুবিধে অসুবিধের জন্য ওটা ভরা থাকুক। গ্যাসের যা দাম, এত গ্যাস কিনে আর রান্না বান্না করতে হবে না। আমাদের বাড়িতে এত গাছপালা রয়েছে যে জ্বালানির কোনো অভাব নেই। তুমি বরং কাঠের উনুনে রান্নাবান্না করে নিও। আমার বিয়ের পর তো আমি কাঠের উনুনেই রান্না করতাম। প্রভা বুঝতে পারে শাশুড়ি ওকে হেনস্থা করার কোনো উপায় বাদ রাখবে না, শুধু বেতন কম বলে। বিয়ের আগেও রান্নাবান্নাটা ঠিকঠাক করে করতে পারতো না, এখানে এসে মোটামুটি রান্নাটা আয়ত্ত করেছে। তাই বলে কাঠের উনুনে রান্না? কোনো উত্তর না করেই প্রভা চলে যায় রান্না করতে। চিৎকার চেঁচেমেচিটা ওর স্বভাব বিরুদ্ধ। প্রভা চলে যাবে এমন সময় শাশুড়ি বলে, ও হ্যাঁ বৌমা, আজ থেকে ঘরে সালোয়ার পরবে না। তুমি শুধুমাত্র অফিসে যাবার সময় সালোয়ার পরো। আমার এসব আবার মোটেও ভালো লাগে না। পাড়া প্রতিবেশীরা এ নিয়ে নানান রকম কথা বলে। তুমি বাড়িতে বরং শাড়িই পরো। প্রভা হয়তো বলতে পারতো যে আপনার মেয়েও তো সালোয়ার পরে, কিন্তু বলল না, কেননা কোনো লাভ নেই। শাশুড়ি যে সহ্য করতে পারছে না ওকে, সে সেটা বুঝতে পারছে খুব ভালো করে। বললেই তো বলবে, সেটাও ওর শ্বশুর শাশুড়ির ব্যাপার, ওরা ওদের বাড়িতে মেনে নিয়েছে তাই। শাশুড়ি আরও বলল, আরও একটা কথা, তুমি আসার পর থেকে ইলেকট্রিকের বিল না হু হু করে বেড়ে যাচ্ছে। তাই এবার থেকে ইলেকট্রিকের খরচাটা একটু কমাতে হবে। এই রান্না বাটা কাপড় কাচাগুলো এবার তোমাকে নিজের হাতে করে নিতে হবে। আর রান্নাবান্নার বাসনগুলো কলতলায় গিয়ে মেজে নিও, কেমন? এত সব কিছু কি করে করব মা? আমার যে অফিসে যেতে দেরি হয়ে যাবে। রোজ রোজ দেরি করে গেলে চাকরিটা যে থাকবে না। তবে আর কি, যাও, রান্নাবান্না সব ছেড়ে চাকরি করতে ছোট। ভারী তো বেতন। ভাবলাম ছেলের বিয়ে দিয়েছি, সংসারের দায়িত্ব বউয়ের কাঁধে দিয়ে একটু শান্তিতে থাকবো। তা না, বৃদ্ধ বয়স পর্যন্ত সংসারের ঘানি টানো। আমার হয়েছে যত জ্বালা। শাশুড়ি গজগজ করতে করতে চলে যায়। প্রভার বুকের ভেতরটা কেমন হু হু করে ওঠে। একা হাতে সমস্ত কাজও কি করে করবে? সবজি কাটা, বাটনা বাটা, রান্না করা, তবুও ও সমস্ত কাজকর্ম করতে যায়। রান্না বান্না শেষ করে ও যখন বাসন মাজতে বসে, তখন শান্তনু ওর কাছে আসে। কি গো, দেরি হয়ে যাচ্ছে তো, রেডি হবে কখন? এখনই না বেরোলে সময় মতো পৌঁছতে পারবে না। তুমি চলে যাও, সব কাজ গোছানোর পর যদি সময় হয় তবে অফিসে যাব। শান্তনু দেখল প্রভা কাঁদছে, ও চলে যায়। তখন আর কিছু বলে না। রাত্রের বেলা শুতে যাওয়ার সময় ওকে বলে, আমি জানি প্রভা, তোমার খুব কষ্ট হচ্ছে। মা তোমার ওপর একটু বেশি প্রভাব খাটাচ্ছে। আমি এসব কখনোই চাই না, আর কিছু বলতেও পারবো না। আঘাত পাবে মা। বলবে যে বিয়ে করে বউ আসতে না আসতেই আমি বউয়ের তরফদারি করছি। প্রভা কোনো কথায় উত্তর করে না, মুখ ভার করে দাঁড়িয়ে থাকে। শান্তনু ওকে নিজের কাছের দিকে টানার চেষ্টা করতেই প্রভা ওর হাত সরিয়ে দিয়ে দূরে সরে যায়। মায়ের এই ব্যবহারগুলো নেগেটিভভাবে নিও না প্রভা, এগুলোকে পজিটিভলি নেওয়ার চেষ্টা করো। মানে আমি বলতে চাইছি যে এই চাকরিটা ছেড়ে অন্য চাকরিও চেষ্টা করতে পারো, যেখানে তুমি পরিশ্রমের যথাযথ পারিশ্রমিক পেতে পারো। তাতে কি আমার মর্যাদা বেড়ে যাবে এই বাড়িতে? যে মানসিকতায় তোমার মা আমাকে দেখেন তার পরিবর্তন হয়ে যাবে? অফকোর্স পরিবর্তন হবে, তুমি চেষ্টা করে দেখো। আমি জানি বেশি টাকা বেতন পেলে তবে উনি হয়তো অনেক খুশি হবেন। তখন হয়তো গাল ভর্তি করে বৌমা বৌমা বলে ডাকবেন। আসলে এই বাড়িতে আমার চেয়ে টাকার মূল্যটা অনেক বেশি। এই বাড়িতে বউ নয়, টাকা রোজগারের একটা মেশিন প্রয়োজন ছিল। এইভাবে কেন বলছো? তুমিই তো বলছো বেতন বেশি পেলে সব ঠিক হয়ে যাবে। এ বাড়িতে আমার চেয়ে
আমার বেতনের গুরুত্ব বেশি নয়? তুমি তো জানতে শান্তনু তোমার মায়ের স্বভাব কেমন। বিয়ে করার আগে একবার অন্তত ভেবে দেখা উচিত ছিল তোমার। ওইটুকু ভাবনা যদি তুমি ভাবতে, যদি আমাকে জানাতেও একবার, তাতে আজ আমাকে এইভাবে তিলে তিলে যন্ত্রণা পেয়ে মরতে হতো না। আমার জীবনটা তুমি শেষ করে দিলে শান্তনু। কত স্বপ্ন, কত আশা নিয়ে বিয়ের পিঁড়িতে বসেছিলাম। আমার সেসব আজ কিছু ভেঙে চুরমার হয়ে গেল। আমার জীবনটা পুরোপুরিভাবে শেষ হয়ে গেল। শান্তনু দীর্ঘ সময় চুপ। প্রভা দাঁড়িয়ে চোখের জল ফেলছে। শান্তনু জানতো প্রভা এক না একদিন ঠিক মুখ খুলবে। মা যে ওর স্বাধীনতায় হস্তক্ষেপ করছে বারবার। যদিও সব মেয়েদেরকেই বিয়ের পরে পরাধীন থাকতে হয়, তবুও মা যেন একটু বেশি বেশি করেই শাশুড়িগিরি ফলাচ্ছে। আর এটা এক প্রকার টর্চারের মতো। প্রভার কথাবার্তায় ও বুঝতে পারে প্রভা মন থেকেই পরিবারকে আপন করে নিতে আর পারছে না। যেমনটা সে বিয়ের 2 মাস পর দেখেছিল, আজ সে সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে। শান্তনু তাই প্রভার কাছে জানতে চায়, তুমি কি সিদ্ধান্ত নিয়েছো প্রভা? নিজের জীবনকে বাঁচানোর জন্য কি উপায় ভেবেছো তুমি? আমি তোমার জন্য সব কিছু করতে পারি। তুমি যা বলবে, যা চাইবে তাই করব। শুধু বাবা মার মুখের ওপরে আমাকে কথা বলতে বলো না, আমি করতে পারবো না। আঘাতটা তুমি ওনাদেরকে প্রতিনিয়ত দিয়ে যাচ্ছ আমার সাথে সম্পর্ক রেখে। আমি চাই আমাদের সম্পর্কটা ভেঙে দিয়ে আমি ওনাদের পছন্দ মতো মেয়েকে বিয়ে করে সংসার বাঁধো। এতে ওনারা অনেক বেশি খুশি হবেন, আর আমিও নতুন জীবন পাব। শান্তনু হতভাগ। শান্তনু প্রভাকে সেদিন অনেক বোঝাবার চেষ্টা করেছে যে ওর মা পরিবর্তন হয়ে যাবে একদিন। একটু ধৈর্য ধরতে। প্রভা সেদিন একেবারেই চুপ ছিল। মুখের হাসি তো অনেক আগে গায়েব হয়ে গিয়েছিল। এবার মুখের ভাষাও কোনো কিছুতেই শব্দ করে না। তারপর 2-1 দিন কাটে। সে চাকরি ছেড়ে দিয়ে পুরোপুরিভাবে সংসারের কাজে ব্যস্ত হয়ে পড়ে। শাশুড়ি জিজ্ঞেস করে, হ্যাঁ গো বৌমা, অফিসে যাবে না? না মা, চাকরি ছেড়ে দিয়েছি। শাশুড়ির মুখ রাগে ফুলে ওঠে। চাকরি ছেড়ে দিয়েছি মানে? আর চাকরি করবে না? না, আর করব না। আপনি তো বলেছিলেন ওই বেতনে চাকরি করার চেয়ে বাড়ির কাজ করা অনেক ভালো। হ্যাঁ বলেছিলাম, তাই বলে সত্যি সত্যি চাকরি ছেড়ে দিলে? এবার থেকে তোমার খাওয়া দাওয়ার খরচ খরচা কি তোমার বাবা মা দিয়ে যাবেন? কেন মা, বিয়ের আগে তো সেরকম কোনো কথা ছিল না যে আমি কোনোদিন চাকরি ছাড়তে পারবো না, বা ছেড়ে দিলে আমার বাবার বাড়ি থেকে খরচ খরচা বয়ে আনতে হবে। বিয়ের সময় তো আপনার ছেলে আমার অন্ন বস্ত্রের ভার নিয়েছিল। তুমিও তো তখন বলনি যে যখন তখন তুমি চাকরি ছাড়বে। আমি তো চাকরি করো দেখেই বিয়েতে রাজি হয়েছিলাম। আমি পরিষ্কার করে বলে দিচ্ছি, তুমি চাকরি করবে, নয়তো বাবার বাড়ি থেকে খরচ খরচা নিয়ে আসবে। শুধু শুধু তোমাকে পুষতে পারবো না আমরা। শান্তনু ঠিক সেই সময় অফিসে যাওয়ার জন্য নিচে এসে দাঁড়িয়েছিল। মায়ের মুখে এমন কথা শুনবে সে কখনো কল্পনাও করেনি। মাকে কিছু বলতে যাবে শান্তনু, প্রভা তখন তাকে থামিয়ে দিয়ে বলে ওঠে, আমার জন্য এ বাড়িতে কোনো অশান্তি হোক আমি চাই না। তোমার মায়ের মুখে এসব কথা শোনার পর আশা করি তুমি আর আমাকে আটকাবে না। আর হ্যাঁ, আমি চাকরি ছাড়িনি, 15 দিনের জন্য ছুটি নিয়েছিলাম। আমি শুধু প্রমাণ দিতে চেয়েছিলাম এ বাড়িতে আমার গুরুত্ব কতটা। আপনার ছেলে তার প্রমাণ পেয়েছে। এরপর আর এ বাড়িতে আমি থাকতে চাই না। নিজের খরচ খরচা যদি বহন করতেই হয়, তবে আমি সেখানে থাকবো যেখানে আমি ভালো থাকবো। এ বাড়িতে বউ নয়, কাজের লোক হয়েই থেকে গেছি। আপনি বরং আপনার ছেলের জন্য অন্য মেয়ে দেখে নিন। আমি আপনার ছেলেকে বিবাহ বন্ধন থেকে মুক্তি দিয়ে দেব। তারপর প্রভা বাবার বাড়ি চলে আসে। ডিভোর্স হয়ে যায়। 3টে বছর কাটে। প্রভা ভাবতে ভাবতে আসছিল কথাগুলো। আজ ওর শরীরটা সত্যি সত্যিই ভালো লাগছিল না। মাথাটা ঘুরছিল। তবুও স্টপেজে এসে দাঁড়ায় বাসের জন্য। হঠাৎ করেই দাঁড়াতে দাঁড়াতে ওর মাথাটা খুব ঘুরতে শুরু করে, আর ও পড়ে যায়, জ্ঞান হারিয়ে ফেলে। সঙ্গে সঙ্গে লোকজন জড়ো হয়ে যায়। শান্তনু ওখান দিয়ে পাস করার সময় লোক জড়ো দেখে থমকে দাঁড়ায়। এত লোক জড়ো কেন, কৌতূহলী হয়ে ওখানে চলে আসে। ও প্রভাকে ওই অবস্থায় পড়ে থাকতে দেখে আঁতকে ওঠে। বারবার প্রভার নাম ধরে ডাকে ও। প্রভা, প্রভা, কি হয়েছে তোমার? কি হয়েছে? চোখ খোলো।
প্রভা, কি হয়েছে? প্রভা। জলের ছিটে চোখে মুখে দিতেই প্রভার জ্ঞান ফিরে আসে। উঠে পড়ে ও। লোকজন চলে যায় ওকে সুস্থ দেখে। শান্তনু জিজ্ঞেস করে, কি হয়েছিল তোমার? শরীর খারাপ? প্রভা কোনো কথা বলে না। আবারও পড়ে যাওয়ার উপক্রম হয়। শান্তনু ওকে ধরে ফেলে। তুমি তো দাঁড়াতে পারছো না, চলো ডাক্তারের কাছে নিয়ে যাই। না, যাব না, আমি ঠিক আছি, তুমি চলে যাও। এইরকম অবস্থায় ছেড়ে কি করে যেতে পারি? 3 বছর ধরে যেমন চলে যেতে। তাছাড়া তোমার স্ত্রী আমার সাথে তোমাকে দেখলে রাগারাগি করবে। আমার স্ত্রী? তুমি কি পাগল হয়েছো? কেন, তোমার বউ নয় ও? কার কথা বলছো? ওই মেয়েটা যাকে তুমি বাইকে করে নিয়ে যেতে। ও আমার পরিচিতা। কয়েকদিন ধরে ওর হাঁটুতে ব্যথার জন্য বাসে উঠতে প্রবলেম হচ্ছিল, তাই আমি ওকে লিফট দিয়েছিলাম। আমি চলে যেতে পারবো, তোমাকে যেতে হবে না। প্রভা চলে আসবে, তখন শান্তনু জিজ্ঞেস করে, কেমন আছো প্রভা? ভীষণ জানতে ইচ্ছে করে। হিম্মত হয় না কখনো যে তোমাকে জিজ্ঞেস করি তুমি কেমন আছো। কেমন থাকতে পারি বলো তো? একটা ডিভোর্সি মেয়ে যে 6 মাস হতে না হতেই বিয়েটা ভেঙে দিয়ে চলে আসে, সমাজ কিভাবে তাকে নিতে পারে বলে তোমার মনে হয়? একই রকম সমস্যার মুখোমুখি আমিও হই। কেননা সমাজ যে শুধু মেয়েকেই বলে তা নয়, একটা ছেলেকেও অনেক কথা শুনতে হয়। তবে তার জন্য দোষ আমারই। সেদিন আমার মায়ের অন্যায়গুলোকে প্রশ্রয় দিয়ে আমি অন্যায় করেছিলাম। আজ ভীষণ আফসোস হয়। যদি সেদিন একবার প্রতিবাদ করতাম। মাঝে মাঝে আমি স্বপ্ন দেখি যে আমাদের একটা ছোট্ট ঘর আছে, যেখানে তুমি আর আমি। আমার সেই স্বপ্ন জানি কোনোদিন সত্যি হবে না, স্বপ্নই থেকে যাবে। শান্তনুর চোখ জলে ভরে ওঠে। প্রভার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। কয়েকদিন কাটে। মাঝে মাঝে ওরা একে অপরকে ফোন করে। সুখ দুঃখের ভালো মন্দের কথাবার্তা ওরা শেয়ার করে। দুজনের মধ্যে আবারও আগের মতোই সম্পর্কটা গড়ে ওঠে ধীরে ধীরে। একদিন মা প্রভাকে বলল, কি রে, কি ভাবছিস তুই? শান্তনুকে নিয়ে আবার সংসার বাঁধবি, নাকি এইভাবে সারাটা জীবন কাটিয়ে দিবি? প্রভা খুব টেনশানে পড়ে যায়। মাকে কোনো উত্তর দিতে না পারলেও মনে মনে সে কিন্তু ভাবে, সত্যিই তো, কেনই বা আমি শান্তনুর সাথে আবার মেলামেশা করছি? ঠিক হচ্ছে কি এটা? আমি তো ডিভোর্স করেছি ওকে। আমার পক্ষে সম্ভবও নয় আবার ওর পরিবারকে আপন করে নিয়ে চলা। তবে একথাও তো সত্যি যে আমি শান্তনুকে ভীষণ ভালোবাসি। ওকে ছাড়া অন্য কিছু ভাবতে পারি না। আচ্ছা, যদি ও কোনো দিন আমাকে নিয়ে যেতে চায়, সেদিন কি করব আমি? না না, আমি ওর সঙ্গে যেতে পারবো না। তার চেয়ে বরং আমি ওর থেকে দূরত্ব তৈরি করে রাখবো। আজ থেকে আর কখনো ফোনও করব না, আর কোনো সম্পর্কও রাখবো না। কয়েকদিন প্রভার কোনো রেসপন্স না পেয়ে শান্তনু বাধ্য হয়ে প্রভার বাড়িতে আসে। প্রভার মা তখন প্রশ্ন করে ওকে, কেন আমার মেয়ের সাথে আবার সম্পর্ক তৈরি করছো? ওর তো একটা ভবিষ্যৎ আছে। এমনিতেই পাড়ার লোকে নানান রকম কথাবার্তা বলে, তার উপর তোমার সঙ্গে সম্পর্ক রেখেছে, বুঝতেই তো পারছো। মুখ দেখানো ভার হয়ে যাচ্ছে। প্রভাকে আমি ভীষণ ভালোবাসি মা। ওকে ছাড়া অন্য কোনো মেয়ের কথা আমি ভাবতে পারি না। আমি শুধু ওর সঙ্গে একবার দেখা করতে এসেছি। পারবে শুধু প্রভাকে নিয়ে সংসার বাঁধতে? মানে মা বাবার কাছ থেকে আলাদা থেকে শুধুমাত্র প্রভাকে নিয়ে আলাদা থাকতে পারবে? অন্তত কিছু সময় চুপ থাকার পর উত্তর দেয়, সারা জীবন মা বাবার থেকে আলাদা থাকা সম্ভব নয়। যতদিন তারা তাদের ভুল না বুঝতে পারছে, ততদিন হয়তো থাকতে পারি। কেননা আমি ছাড়া আর তো কেউ নেই ওদের দেখাশোনা করার। প্রভা, শান্তনু কি বলল শুনেছিস? পারবি ওর কথা মেনে নিতে? যদি সম্ভব হয় তবেই সম্পর্ক রাখো, নইলে নইলে দূরত্ব বজায় করে রাখো। প্রভা চুপ, কোনো কথা বলে না। শান্তনু প্রভাকে নিয়ে সংসার বাঁধার স্বপ্ন দেখেছিল। প্রভা, আমাদের অফিস থেকে ফ্যামিলি কোয়ার্টার দিয়ে থাকে। তুমি যদি বলো তবে আমি অ্যাপ্লাই করতে পারি। প্রভার মুখে তবুও কোনো উত্তর নেই। ঠসঠস করে শুধু চোখের জল গড়িয়ে পড়ে। আসলেও কি বলবে কিছু বুঝতে পারছিল না। অনেক সময় পরে মাথা নাড়িয়ে সম্মতি জানায়। শান্তনুকেও আবারও ফিরে পাবে এইভাবে তা সে স্বপ্নেও কখনো কল্পনা করেনি। প্রেম যদি সত্যিই হয়, তবে সে যত দূরত্বই তৈরি হোক না কেন, যত মনের মধ্যে রাগ অভিমান জমুক না কেন, এক না একদিন সে প্রেম একে অপরের কাছে ঠিক ধরা দেবে।
গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক অন্তত করে দেবেন।